নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা খুব আকর্ষণীয় ছোট গল্প। গল্পের নাম প্রতীক্ষার পুরুষ। শুনতে থাকুন আজকের গল্প প্রতীক্ষার পুরুষ। যে ট্রেনের পৌঁছাবার কথা বিকেল 3টে, সেটা এলো 7:10-এ। 4 ঘন্টা লেট। অবশ্য ভারতীয় রেলওয়ের খুব স্বাভাবিক আচরণের মধ্যেই পড়ে, কিন্তু জয়দেব ভেবে পাচ্ছিল না কি করবে। শেষ বাস 4:30-এ, তারপর আর যাওয়ার কোনো উপায় নেই। অথচ কাল সকাল 8টার মধ্যে হাজির না হলে 3 লাখ টাকার অর্ডারটা হাতছাড়া হয়ে যাবে। ট্রেন যত লেট করছিল ততই উত্তেজনা বাড়ছিল। এখন কেমন যেন অসাড় হয়ে গেছে মাথার ভিতরটা। প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে উঠে সে চারপাশে তাকালো। বিরাট জংশন স্টেশন। ট্রেনটা যদি ঘন্টাখানেক লেট করত এত বড় ক্ষতি হতো না। বাসে এখান থেকে তার গন্তব্যস্থলে পৌঁছতে 6 ঘন্টা লাগবে। যদি ভোর 6টার বাসও ধরা যায় তো 12টার আগে পৌঁছানো যাবে না। অথচ 8টার সময় চোপড়া বেরিয়ে যাবে বাগান থেকে। এখন একটি ভরসা, যদি ট্যাক্সি পাওয়া যায়। অনেক টাকা নেবে তা নি, কিন্তু 3 লাখ টাকার যে অর্ডার, তাতে 75,000 টাকা নেট লাভ। ওভারব্রিজে দাঁড়িয়েই ঠান্ডা বাতাসের স্পর্শ পেল জয়দেব। তারপরেই টের পেল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। অন্ধকারে আকাশটা চেহারা বোঝা যাচ্ছিল না। এখন মনে হলো মেঘ জমে আছে চাপ হয়ে। মনে মনে বলল সে, সোনায় সোহাগা। ওভারব্রিজ থেকে নেমে স্টেশনের বাইরে এসে দেখল বৃষ্টিটা বেশ তড়িবৎ করেই নামছে। এর আগের বার যখন এই জায়গায় সে এসেছিল তখন দেখেছিল রিক্সা, বাস, ট্যাক্সির বিরাট দঙ্গল গমগম করছে। এখন গোটা 10 রিক্সা আর কয়েকটা ট্যাক্সি ছাড়া কিছুই চোখে পড়ল না। সুটকেস সাথে জয়দেব দাঁড়াতেই একটা লোক ছুটে এলো। টাউনে যাবেন সাহেব? ঘাড় নাড়ল জয়দেব। তারপর জিজ্ঞাসা করল, তোমার ট্যাক্সি আছে? হ্যাঁ সাহেব, পক্ষীরাজ। স্টার্ট নেব আর উড়ে যাব। জায়গাটার নাম বলে জয়দেব জিজ্ঞাসা করল, কত নেবে? মাথা ঝাঁকালো লোকটা। নেওয়া নেই কথা ওঠে না সাহেব, আমি যাব না। কেন? কত দিতে হবে বলো না। না, 2টো পুল গড়বড় আছে, জল বেড়েছে নদীতে, গেলে ফেঁসে যাব সাহেব। লোকটা সরে গেল ঝটপট। জয়দেব ঠোঁট কামড়ালো। আজ সকালে কার মুখ দেখে যে উঠেছিল কে জানে। নদীতে বর্ষার সময় জল বাড়তেই পারে, কিন্তু পুলটা গড়বড়ে থাকবে কেন? এক এক করে প্রত্যেকটা ট্যাক্সিওয়ালার কাছ থেকেই ওই জবাবটাই শুনল সে। কাল ভোর 6টার আগে বাস নেই। আর যদি সাহেব রাতটা এখানকার কোনো হোটেলে থাকেন তাহলে 4টে নাগাদ ট্যাক্সি স্টার্ট করতে পারে, কিন্তু রাস্তা খারাপ বলে 4 ঘন্টার গ্যারেন্টিটা দেওয়া যাচ্ছে না। তবে আপ ডাউন ভাড়া দিলে ড্রাইভার প্রাণপণ চেষ্টা করবে পৌঁছে দিতে। তবু কিছুটা মাটি পাওয়া গেল। চোপড়া সাহেবের বেরুবার কথা 8টায়। 5-10 মিনিট দেরি হতে পারে। তাছাড়া রাস্তা যে খারাপ তা না দেখলে তো ঠিক বলা যাচ্ছে না। এতক্ষণে একটু ধাতস্থ হলো জয়দেব। যে টাকা লোকটা চাইছে তা হিসেবের থেকে অনেক বেশি, কিন্তু 75,000 টাকার কথা ভাবলে নস্যি। আপাতত রাত্রের জন্যে একটা আস্তানা দরকার। যদি সম্ভব হয় চোপড়াকে ট্রাঙ্কলে ধরতে পারলে সবকিছু সুরাহা হয়ে যাবে। জয়দেব ঠিক করল ড্রাইভারকেই বলবে শহরের কোনো ভালো হোটেলে তাকে নিয়ে যেতে। সেখান থেকেই ভোর 4টের সময় যাত্রা শুরু করবে। এই সময় প্রথম লোকটা দৌড়ে তার কাছে চলে এলো। সাহেব, আপনার কপাল খুব ভালো। ওই যে
ওই যে সাদা অ্যাম্বাসাডারটা দেখছেন, ওটা হরিণবাড়ির। ওটাই আপনি চলে যান। হরিণবাড়ি? হরিণবাড়ি কোথায়? আপনি যেখানে যাবেন তার 1 ঘন্টা আগে হরিণবাড়ি। ও কি যাবে? জয়দেব চিন্তা করছিল দ্বিতীয় প্রস্তাবটা। তারপর বৃষ্টির মধ্যেই এগিয়ে গেল অ্যাম্বাসাডারটার দিকে। টিপ টিপ জলের ফোঁটা এখন তেমন ভেজাচ্ছে না। একটা বড় নেপালি ড্রাইভার স্টিয়ারিংয়ে বসে। তাকে হিন্দিতে জিজ্ঞাসা করলো জয়দেব, কোথায় যাবেন ভাই? হরিণবাড়ি। পলাশহাট থেকে কত দূর? 1 ঘন্টা। 1 ঘন্টা রাস্তা? আমাকে পলাশহাটে পৌঁছে দিলে কত নেবে? আজ আমি পলাশহাটে যেতে পারবো না, হরিণবাড়ি অবধি যেতে পারেন। কেন, 1 ঘন্টা রাস্তা যেতে পারবেন না? না সাব, রাত হয়ে যাবে খুব। তাছাড়া নদীর জল বেড়েছে। জয়দেব নিরাশ হলো। তাহলে আর কি হবে? সঙ্গে সঙ্গে তার খেয়াল হলো, আজ রাত্রিরে যদি হরিণবাড়িতে পৌঁছানো যায়, তাহলে কাল ভোরে সেখান থেকে রওনা হলে 8টার অনেক আগেই পলাশহাটে পৌঁছানো যাবে। এখান থেকে ভোর 4টেতে রওনা হয়ে ঝুঁকি নিতে হবে না। এতক্ষণে বেশ আরাম লাগলো তার। সে জিজ্ঞাসা করল, তোমার গাড়ি কি হরিণবাড়ির? হ্যাঁ সাব। তুমি বলতে পারো হরিণবাড়িতে থাকার জায়গা আছে কিনা? হ্যাঁ সাব, একটা গেস্ট হাউস আছে, খালিই পড়ে থাকে। ঠিক আছে, আমি যাব পলাশহাটে। আর যদি হরিণবাড়িতে রাত্রে থাকি, তাহলে কি তুমি আমায় কাল সকাল 8টার মধ্যে ওখানে পৌঁছে দিতে পারবে? হ্যাঁ সাব, ও তো মামুলি ব্যাপার। জয়দেব খুশি হলো। তোমাকে কত দিতে হবে? ড্রাইভার একটু ইতস্তত করল। সাব, মানে ভাড়ার ব্যাপারটা একটু গোলমাল হবে। কেন? আমি হরিণবাড়ি থেকে এসেছি 2জন প্যাসেঞ্জারকে নিতে। যদি তারা আসে আপনি 50 টাকা দেবেন, আর যদি না আসে তাহলে 300। হরিণবাড়ি থেকে পলাশহাটের ভাড়া আলাদা। ড্রাইভার ভেবেচিন্তে জানালো, কিন্তু যারা তোমাকে ভাড়া করেছে তারা যদি আমাকে নিতে রাজি না হয় তাহলে? ড্রাইভার হাসল। আপনি আমার পাশে বসে যাবেন স্যার, কোনো অসুবিধা হবে না। আমি 8টা পর্যন্ত অপেক্ষা করব। আগের ড্রাইভারকে নিষেধ করে জয়দেব ফিরে এলো। ড্রাইভারের পাশের সিটে বসে আরাম করে একটা সিগারেট ধরালো। যারা যাবেন তারা হরিণবাড়িতেই থাকেন? না সাব, বছরে একবার আসেন, 3 দিন থাকেন। আমাকে ও বাড়ির দারোয়ান খবর দিলে আমি এসে নিয়ে যাই। কিন্তু আজ খুব দেরি হচ্ছে দেখছি। বোধহয় ট্রেন লেট আছে। আমারও 4 ঘন্টা লেট ছিল। 8টা বাজতে যখন 5 মিনিট বাকি, তখন ড্রাইভার সোজা হলো। ওই যে ওরা এসে গেছে বলে গাড়িটা চালু করে এগিয়ে এলো সিঁড়ির গা বরাবর। এতক্ষণে বৃষ্টির ফোঁটা মোটা হয়েছে, টিনের চালে চড়বড়ে শব্দ বাজছে। ড্রাইভার তার মধ্যেই বেরিয়ে পেছনের দরজা খুলে বলল, সেলাম মেম সাব। সেই শব্দটা শুনে জয়দেব ঘাড় ঘোরাতে গিয়েও সংকুচিত হলো। দরজা খোলা থাকায় গাড়ির ভেতরে আলো জ্বলছিল। এখন গাড়ির ভেতরটা সুগন্ধে ভরে গেছে। দুজনেই উঠে পড়ায় ড্রাইভার দরজা বন্ধ করে দিল। তারপর পেছনের ক্যারিয়ারে মাল তুলে কুলিকে বিদায় করল সেই। অর্থাৎ যাত্রীদের সঙ্গে ড্রাইভারের ভালো জানাশোনা। ইঞ্জিন চালু করে স্টেশন চত্বর ছাড়তেই পিছন থেকে একটা সুন্দর গলা ভেসে এলো। কেমন আছো মানসি? জি মেম সাহেব, কোনো মতে আছি, ভগবানের দয়ায় বেঁচে আছি। ড্রাইভার খুব সমীহ করে জবাব দিল। আজ গাড়ি লেট ছিল? হ্যাঁ, অনেকক্ষণ। অনেকক্ষণ তোমাকে বসে থাকতে হয়েছে না? ঠিক আছে, এরকম তো হয়েই থাকে। বৃষ্টি পড়ছে বেশ।
হেডলাইটের আলোয় জলের ফোঁটাগুলো স্পষ্ট। সামনের পিচের রাস্তায় পড়ে কই মাছের মতো লাফিয়েই মিলিয়ে যাচ্ছে। জয়দেবের খুব অস্বস্তি হচ্ছিল। এরা তাকে কি যে মনে করছেন তা সে বুঝতে পারছে না। ড্রাইভারটাও তার কথা বলেনি ওদের। অন্যের ভাড়া করা গাড়িতে এইভাবে যাওয়ায় এখন নিজেরই খারাপ লাগছে। আমার বাংলোর খবর কি মানসিং? সব ঠিক আছে মেম সাহেব। রোদ বৃষ্টি হচ্ছে এখন? হ্যাঁ মেম সাহেব। হ্যাঁ, এই সময় তো বৃষ্টি লেগেই থাকে। মহিলা যেন নিজের মনেই কথাগুলো বললেন। জয়দেব দেখল শহরটা ডান দিকে রেখে গাড়ি বাঁ দিকে বাঁক নিল। বৃষ্টির জন্য খুব বেশি গতি বাড়াতে পারছে না, তবে রাস্তা খুব ভালো, এইটাই সুবিধে। জয়দেবের আর চুপ করে থাকতে ভালো লাগছিল না। সে ড্রাইভারকে জিজ্ঞাসা করল, নদীর জল বেড়েছে বলেছিলে না? এদিকে কি বন্যা হয়? হয় সাব, তবে 2-1 দিন জল থাকে, পাহাড়ি নদী তো। কথাটা বলেই মতো ড্রাইভারের খেয়াল হলো। সে মুখ ফিরিয়ে পিছনে তাকিয়ে বলল, এই সাব পলাশার যাবেন, গাড়ি পাচ্ছিলেন না তাই। ওপাশ থেকে কোনো জবাব এলো না। জয়দেবের অস্বস্তি বেড়ে গেল। ভদ্রমহিলা কি তাকে সঙ্গে নেওয়া পছন্দ করছেন না? ওর সঙ্গে যে আছে তার গলা একবারও পায়নি গাড়ি ছাড়ার পর থেকে। কিছুক্ষণ অপেক্ষা করে মুখ ফেরালো জয়দেব। আমি আপনাদের অসুবিধে করলাম না তো? কিন্তু এছাড়া কোনো উপায়ও ছিল না আমার। কাল সকাল 8টার মধ্যেই আমাকে পলাশহাটে পৌঁছতে হবে। 2 মুহূর্ত চুপচাপ কাটল। অন্ধকারে কোনো মুখই ভালো করে বুঝতে পারছিল না জয়দেব, তবে পিছনের দুজনই যে মহিলা সেটা বুঝতে অসুবিধে হয় না। মানসিং কি পলাশহাটে যাচ্ছ? না মেম সাহেব, এই সাহেব হরিণ বাড়িতে আজ থাকবেন, ভোরে আমি নিয়ে যাব। আপনি কি ট্রেনে এলেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি। ও, পলাশহাটে প্রথম যাচ্ছেন? না, এর আগে একবার গিয়েছিলাম। ও, ওখানে কার কাছে যাবেন? মিস্টার চোপড়া। ব্যবসার ব্যাপার? হ্যাঁ, আমি এদিকে লোকজনকে এখন আর তেমন চিনি না, তবে যারা পুরনো দিনে ছিল তাদের জানি। চোপড়া বোধহয় বেশি দিন আসেননি এদিকে। আগে তো সপ্তাহে 3 দিন আমরা পলাশহাট ক্লাবে গল্প করতে যেতাম। কি নাম আপনার? জয়দেব সেন। বদ্যি? হ্যাঁ, আমরাও বদ্যি, গুপ্ত। এতক্ষণে একটা ধারণায় আসতে পারল জয়দেব। গলা শুনে মনে হয়েছিল বছর 25-এর মধ্যে বয়স, কিন্তু কথায় বার্তায় বোঝা যাচ্ছে তা নয়। তার পাশের মেয়েটি অন্যদিকে মুখ ফিরিয়ে আছেন, তবে ভদ্রমহিলার অঙ্গে কালো শাড়ি জামা থাকায় গায়ের ফর্সা রং স্পষ্ট বোঝা যাচ্ছে অন্ধকারে। কিছুক্ষণ অতিক্রান্ত হওয়ার পর জয়দেব জিজ্ঞাসা করল, আমি একটা সিগারেট খেতে পারি? স্বচ্ছন্দে। তারপর আচমকা জিজ্ঞেস করলেন, আচ্ছা, কি সিগারেট খান আপনি? জয়দেব বেশ অবাক হল, কারণ আজ পর্যন্ত কোনো মহিলার মুখে সে এই প্রশ্ন শোনেনি। ব্র্যান্ডের নাম বলতেই মহিলার গলা থেকে অস্ফুট আওয়াজ বের হলো। তারপর আবার সব চুপচাপ। বৃষ্টির তেজ মোটেই কমছে না। এরই মধ্যে ওরা জঙ্গলে এলাকায় চলে এসেছে। দুপাশের খোলা জমিতে জল জমেছে। গাড়ির কাজ বন্ধ থাকলেও একটু একটু শীত ভাব ছড়াচ্ছিল। জয়দেবের মনে হলো ধোঁয়া গাড়িতে জমে যাচ্ছে। সে কাজ সামান্য একটু নামিয়ে সিগারেটটা ছুঁড়ে দিতেই পেছন থেকে মহিলা বলে উঠলেন, কি হলো, ফেলে দিলেন কেন? অনেকদিন বাদে গন্ধটা পেলাম। জয়দেব কথাটার অর্থ ধরতে পারল না। বলল, ধোঁয়া জমে যাচ্ছে, তাতে কিছু হতো না।
বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সামনের সিটে বসেও সেটা স্পষ্ট টের পেল জয়দেব। তারপর কথা ঘোরাবার জন্য বলল, হরিণ বাড়িতে আপনাদের বাড়ি আছে নিশ্চয়? হ্যাঁ, রয়ে গেছে। এ জীবনে বিক্রি করতে পারবো না। বছরে একবার আমাকে আসতেই হয়, এই দিনটায়। সাধারণত সন্ধ্যের আগেই পৌঁছে যাই। এবারে ট্রেনটা। জয়দেবের কৌতূহল বাড়ছিল। বাড়তি প্রশ্ন করতে শিষ্টাচারে আটকাচ্ছে। সে রাস্তার দিকে তাকালো। বৃষ্টি এবার একটু ধরেছে। দুপাশে ঘন জঙ্গল, মাঝখানে সরু পিচের রাস্তা। প্রচন্ড বেগে গাড়ি ছুটছিল। তারপর একটা বাঁক নিতেই ড্রাইভার স্পিড কমিয়ে আনলো। জয়দেব দেখল ঘড়িতে এখন 10টা 3। অথচ বাইরের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকৃতির দিকে তাকালে মনে হয় বিশ্ব চরাচর থেকে বহু দূরে ছিটকে বেরিয়ে এসেছে। গতি কমিয়ে গাড়িটা শেষ পর্যন্ত থেমে গেল। জয়দেব প্রশ্ন করবার আগেই পিছন থেকে ভেসে এলো, কি হলো? ড্রাইভার ততক্ষণে একটা টর্চ নিয়ে দরজা খুলেছে। সামনে একটা পুল আছে, নদীর জল বেড়েছে, একবার দেখে নেব। ভদ্রমহিলা যেন আর্তনাদ করে উঠলেন, সে কি? আমাকে আজ রাত্রেই ওখানে পৌঁছতে হবে। ড্রাইভার জবাব না দিয়ে অন্ধকারে টর্চ জেলে এগিয়ে যেতেই জয়দেবের মনে হলো তার বসে থাকা শোভন নয়। সে ভেজা মাটিতে পা রেখে বিচের রাস্তায় চলে এলো। ঘুটঘুটে অন্ধকার। এখন বৃষ্টিটা থেমেছে। কোনো গাড়িও এই পথে এখন যাচ্ছে না। একটু বাদে ড্রাইভার ফিরে এলো। জলদি 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 চলে যেতে হবে। জয়দেব গাড়িতে বসতেই ইঞ্জিন চালু হলো। তারপর হেডলাইটের আলোয় নদীটাকে দেখতে পেল সে। জল অস্বাভাবিক উঁচু হয়ে পুলের তলা ছুঁয়েছে। প্রচন্ড স্পিডে সেটাকে পেরিয়ে আসতেই ড্রাইভার বলল, আর কোনো ভয় নেই। তারপর কিছুক্ষণ আবার চুপচাপ। হঠাৎ ভদ্রমহিলার গলা শোনা গেল, আপনি 5 ফুট 9? চমকে ফিরে তাকালো জয়দেব। মহিলার মুখটা দেখা যাচ্ছে না অন্ধকারে। গাড়ি থেকে নামবার সময় যে আলো জ্বলেছিল তাতে লক্ষ্য করার চেষ্টা করেছিল, কিন্তু মহিলা তখন মুখ নিচু করেছিলেন। হঠাৎ তার উচ্চতা জানতে চাইছেন কেন? সে বলল, 9.5। কেন? আমার মনে হলো 9। 42 থেকে 44, তাই তো? হ্যাঁ, 43। অদ্ভুত ব্যাপার। মানে? আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? ভদ্রমহিলা উত্তর দিলেন না কথাটার। যেন আরো কিছুটা অন্ধকার টেনে নিয়ে নিজেকে ঢেকে রাখলেন। জয়দেবের খুব অস্বস্তি হচ্ছিল। মহিলার গলা শুনে বেশ সুস্থই মনে হয়। ড্রাইভারের সঙ্গে যখন কথা বলছেন তখন বেশ স্বাভাবিক। তাহলে তাকে এরকম প্রশ্ন করছেন কেন? 11টা নাগাদ হরিণ বাড়িতে পৌঁছে গেল ওরা। বাকি পথে কোনো কথাবার্তা হয়নি। এর মধ্যে গভীর ঘুমে জড়িয়ে আছে হরিণ বাড়ি। কোথাও কোনো আলো জ্বলছে না। আর তখনই বৃষ্টিটা ফিরে এলো। ভদ্রমহিলা বললেন, মানসিং, ওকে গেস্ট হাউসে আগে নামিয়ে দাও। জয়দেব খুশি হলো। এই বৃষ্টিতে তাকে গেস্ট হাউস খুঁজতে হবে না বলে মনে মনে ধন্যবাদ দিল মহিলাকে। একটা কাঠের বাংলোর সামনে গাড়ি দাঁড় করিয়ে 2বার হর্ন বাজালো ড্রাইভার। একটু বাদেই একটা লোক ছাতি মাথায় ছুটে এলো। গেট খুলে ড্রাইভার তাকে বলল, এই সাব আজ রাত্রে থাকবেন? লোকটা মাথা নাড়ল। হুজুর, কামরা তো খালি নেই, একটা বড় পার্টি এসে বুক করে ফেলেছে। অফিস রুমে পর্যন্ত লোক শুয়েছে। সর্বনাশ! জয়দেব আঁতকে উঠল। লোকটা আর দাঁড়ালো না, গেট বন্ধ করে ফিরে গেল। আর কোনো জায়গা নেই? কোনো হোটেলে? ড্রাইভার
মাথা নাড়ল। না সাব, তবে ফরেস্টের একটা বাংলো আছে, সেখানে গেলে। তাই চলো ভাই, তাই চলো। গাড়ি ঘুরল। হরিণবাড়ি ছোট জায়গা, বাজার এলাকা পেরোতে সময় লাগলো না। ড্রাইভার বলল, মেম সাহেব কি নেমে যাবেন? হ্যাঁ। গাড়িটা বড় রাস্তা ছেড়ে ডান দিকের একটা বাংলো বাড়িতে ঢুকল। সেই বৃষ্টিতে গেট খুলে ছাতি মাথায় একটা লোক দাঁড়িয়েছিল অন্ধকারে। গাড়ি সিঁড়ির কাছে পৌঁছতেই সে ছুটে এসে দরজা খুলল। সেলাম মেম সাহেব, কেমন আছো? ওরা নেমে দাঁড়ালেন। মালপত্র নামানো হচ্ছে। সিঁড়ির উপর হ্যারিকেনটা জ্বলছে। তার আলোয় মহিলাকে দেখতে পেল সে। রোগা, লম্বা এবং কালো শাড়ি আঁচলে কপাল পর্যন্ত ঢাকা, এবং অসম্ভব ফর্সা মনে হলো। হঠাৎ মহিলা বললেন, হ্যাঁ, কাজ করুন, আপনি এখানে বিশ্রাম করুন, মানসিং ঘুরে আসুক দেখে কোথাও জায়গা আছে কিনা। জয়দেব সসংকোচে বলল, না না, আপনারা চিন্তা করবেন না। চিন্তা তো করছি না, আপনি এখানে নতুন, এক কাপ কফি খেয়ে গেলে আমাদের ভালো লাগবে। এই বাড়িতে কোনো অতিথি এলে কিছু না খেয়ে যেত না। অগত্যা সুটকেস নিয়ে নামলো জয়দেব। বেশ বড় বাংলো, সামনে বাগান আছে। মানসিং ট্যাক্সি নিয়ে বেরিয়ে যেতেই ওরা ড্রয়িং রুমে ঢুকলো। সেখানে একটা স্ট্যান্ডের উপর বড় সেজ বাতি জ্বলছে। মহিলার আগে দ্বিতীয়জন মালপত্র নিয়ে দোতলায় চলে গেল। নারোয়ানটা হাত জোর করে দাঁড়িয়েছিল। তার দিকে তাকিয়ে মহিলা বললেন, সব ঠিক আছে তো? হ্যাঁ মেম সাহেব। আচ্ছা, একটু কপি করো। আপনি বসুন, আমি আসছি। মহিলা উপরে উঠে গেলেন। জয়দেব একটা সোফায় গা এলিয়ে দিল। খুব ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে। সে ঘরটাকে দেখল। সুন্দর সাজানো, কিন্তু মহিলা এখানে থাকেন না। কোনো পুরুষ মানুষ এই বাড়িতে আছে বলে মনে হচ্ছে না, ওই দারোয়ানটাকে বাদ দিলে। মুখ দেখেছে সে, মোটেই সুন্দরী নয়, মোমের মতো সাদা লম্বাটে মুখ। কিছুক্ষণ তাকালেই অস্বস্তিকর শিরশিরানি হয়। মিনিট 10 বাদে মহিলা নেমে এলেন। এবার পরনে একটা কালো ম্যাক্সি, চুলে একটা কালো সিল্ক জড়ানো। আর এই সময় কফিও এলো। 1 কাপ, জয়দেব বলল। আপনি খাবেন না? হুম, ও জানে আজকে রাতে আমি কিছু খাই না। উল্টো দিকে সোফায় বসলেন মহিলা। কাপে ঠোঁট ঠেকিয়ে জয়দেব বলল, চমৎকার। আবার সেই রকম অস্ফুট শব্দ বের হলো মহিলার ঠোঁট থেকে। জয়দেব মুখ তুলল। মহিলা অদ্ভুত চোখে তাকিয়ে আছেন তার দিকে, সেই চাহনি। ঠোঁটের ভাঁজ দেখে শিউরে উঠল জয়দেব। কিছু বলতে হয় এমন ভাবে সে বলল, আপনি আপনি এখন কোথায় থাকেন? কানপুরে। তারপর নিজের মনেই বললেন, অদ্ভুত মিল। এই সময় মানসিং ফিরে এসে জানালো ফরেস্ট বাংলোতে জায়গা নেই। জয়দেব উঠে দাঁড়ালো। ঠিক আছে, আমি না হয় তোমার গাড়িতে রাতটা কাটিয়ে দেব। আর তো ঘন্টা 6, তোমার কোনো আপত্তি নেই তো? মানসিং বলল, সাহেব যেমন ইচ্ছে করবেন তাই হবে। ভদ্রমহিলা হাসলেন। আপনি কি জলে পড়ে গেছেন মনে হচ্ছে? শুনুন, আমার এখানে একতলায় কেউ থাকে না, আপনি স্বচ্ছন্দে যে কোনো ঘরে রাতটা কাটিয়ে দিতে পারেন। গাড়ির ভিতরের চেয়ে সেটা বোধহয় মন্দ হবে না। মানসিং ঘাড় নাড়ল। তাহলে তো ভালোই হলো, আমি 6টার সময় আসব। জয়দেব কিছু বলবার আগেই মানসিং বেরিয়ে গেল। ভদ্রমহিলা বললেন, আপনার মুখ দেখে মনে হচ্ছে এই ব্যবস্থায় খুশি হননি। না, তা নয়,
শুধু শুধু আপনাকে বিব্রত করা। মোটেই নয়। এই বাড়িতে গত 5 বছরে কোনো পুরুষ মানুষ বাস করেনি। আপনি থাকলে ভালোই লাগবে। বড় একটা নিঃশ্বাসের শব্দ হলো। অনেকক্ষণ থেকে যে প্রশ্নটা মাথায় পাক খাচ্ছিল এখন সেটা ব্যক্ত করল জয়দেব। গাড়ির তুলনায় ঘরের আরাম অনেক ভালো। একটা নিশ্চিন্ত আশ্রয় যখন পাওয়া গেল তখন প্রশ্নটা করাই যাক। কিছু মনে করবেন না, আপনার স্বামী? ও নেই। মহিলার ঠোঁট দুটো নড়ল। ও। জয়দেব অপ্রস্তুত হল। বছর 5 আগে ও চলে গেছে। আমার কপাল। জানেন, আজ ওর মৃত্যুদিন। যেখানেই থাকি আজকে রাতে এখানে না এসে পারি না। আসি, 3 দিন থাকি, তারপর চলে যাই। মমির মতো মুখ নিয়ে বসেছিলেন মহিলা। জয়দেবের আঙুল কামড়াতে ইচ্ছে করছিল। প্রসঙ্গটা না তুললেই ভালো হতো, কিন্তু মুখ ফসকে বেরিয়ে এলো। কত বয়স হয়েছিল? 43। খুব ভালো স্বাস্থ্য। আপনার সঙ্গে বেশ মিল আছে। আর জানেন, আপনি যে ব্র্যান্ডের সিগারেট খান সেটা ওর প্রিয় ছিল। মহিলা স্থির হয়ে বসেছিলেন। কি হয়েছিল? অস্বস্তি বাড়ছিল জয়দেবের। জানি না, ডাক্তার বলেছে স্ট্রোক হবে হয়তো। আমার সঙ্গে সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল। অভিমান করে নিচের ঘরে এসে শুয়েছিল সেই রাত্রে। মাঝরাত্রে শব্দ শুনে ছুটে এসে দেখি মাটিতে পড়ে আছে, ডেড। নিঃশ্বাস ফেললেন মহিলা। জানেন, সে রাতেও এমনই বৃষ্টি পড়ছিল। সব শেষ হয়ে গেল আমার। ও প্রায়ই বলতো জানেন, আমি মরে গেলেও তোমার কাছে আসবো। এলো না। 5 বছর ধরে এই রাত্রে আমি তাই এইখানে ছুটে আসি। সারা রাত জেগে বসে থাকি। ওই বাগানে মাটির তলায় সে শুয়ে আছে। মাঝে মাঝে সমাধিটার কাছে যাই। বলতে বলতে থেমে গেলেন মহিলা। হঠাৎ ওই মুখের দিকে তাকিয়ে সমস্ত শরীরে কাঁটা ফুটল জয়দেবের। এরকম সাদা মোমের মতো নিরক্ত মুখ নিয়ে মহিলা তার দিকে কি অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। তারপরই যেন চেতনায় ফিরে এলেন উনি। বললেন, যাকে ছেড়ে দিন এসব কথা। আপনার খাবার দিতে বলি? ত্রস্তে বাধা দিল জয়দেব। না না, কোনো দরকার নেই। আমার খাবার কোনো ইচ্ছে নেই। ওমা, সে কি, কেন? আমি স্টেশনে খেয়ে নিয়েছি। বেমালুম মিথ্যে বলল জয়দেব। ও, তাহলে আর রাত করে লাভ কি? ভোরে বেরুবেন যখন, তখন শুয়ে পড়ুন। মহিলা উঠলেন। তারপর ওকে অনুসরণ করতে বলে এগিয়ে গেলেন কোণার ঘরটির দিকে। শুয়ে পড়লে এর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, এই আশায় জয়দেব খুশি হল। 3টে কাচের জানলা। বাইরে সশব্দে বাজ পড়ল একটা। বিদ্যুতের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো সাদা দেখালো আচমকা। মহিলা বললেন, এখানেই শুয়ে পড়ুন, পাশেই টয়লেট আছে, কোনো অসুবিধা হবে না। সুটকেসটা খুলল জয়দেব। টয়লেট যাওয়ার প্রয়োজন ছিল। মহিলা একটা ডিম্বাতি এনে দিলেন বড় ঘর থেকে। তারপর জানলার পাশে গিয়ে দাঁড়ালেন। মিনিট 3 বাদে পরিষ্কার হয়ে পাজামা পরে বেরিয়ে এসে জয়দেব দেখল মহিলা তেমনই ভাবে দাঁড়িয়ে। চোখাচোখি হতেই মুখের ভেতরটা কেঁপে উঠল জয়দেবের। কেমন শিরশিরের দৃষ্টি। মহিলা বললেন, আপনি সিগারেটটা ধরান তো, গন্ধটা নিয়ে যাই। সম্মোহিতের মতো সিগারেট ধরালো জয়দেব।
কিছুক্ষণ পরে সেই অস্ফুট শব্দ হলো। চোখ বন্ধ করে মহিলা যেন বাতাস নিলেন। তারপর বিড়বিড় করে বললেন, ঠিক এইরকম, ঠিক এরকম। তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে চলে গেলেন। দোতলায় উঠে যাচ্ছেন, সেটা সিঁড়িতে ওর পায়ের শব্দে বোঝা গেল। বাইরের বৃষ্টির দিকে তাকালো জয়দেব। তারপরেই এক লাফে উঠে দাঁড়ালো বিছানা থেকে। মহিলার স্বামীকে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আজ সেই মৃত্যুর রাত, পাশের বাগানেই তার কবর। এই রাতে নাকি তিনি উঠে আসতে পারেন বলে বিশ্বাস করেন? সমস্ত শরীর অসাড় হয়ে যাচ্ছিল জয়দেবের। তার সিগারেট, বয়স, উচ্চতা সব সব ওই লোকটার মতো। মাঝরাতে, এই বৃষ্টির রাতে যদি মহিলা নেমে আসেন এ ঘরে। শিউরে উঠল জয়দেব। ওই মরার মতো মুখ, অভিব্যক্তিহীন বয়স্কা। দৌড়ে ঘরের কোণের একটা চেয়ারে গিয়ে বসে পড়ল সে। রাতের অবশিষ্ট সময়টুকু জেগে থাকা ছাড়া আর উপায় নেই। নিচে, মাটির নিচে যে শুয়ে আছে, তার উঠে আসা আর দোতলার ঘরে যিনি চলে গেলেন, তার নেমে আসার মধ্যে কোনো প্রভেদ নেই। শেষ হলো আজকের গল্প, সমরেশ মজুমদারের লেখা গল্প প্রতীক্ষার পুরুষ। ভিন্ন স্বাদের একটি গল্প, কিন্তু বেশ আকর্ষণীয়। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট বক্সে কমেন্ট করে আমার সাথে মতামত বিনিময় করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এবং যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।